আসসালামু আলাইকুম। আমি শামীম মিয়া। সবাইকে এসটিএস স্টোরি টেলিং বাই শাওন এর আরও একটি নতুন এপিসোডে স্বাগতম। প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা এই চ্যানেলে, শাওন ভাইয়ের চ্যানেলে, আমাদের এই চ্যানেলে আমরা বেশ কয়েকজন একসাথে আছি, সবাই একসঙ্গে আমরা কাজ করি। তো সবাই যে যার স্থান থেকে চেষ্টা করি আপনাদের জন্য এপিসোডটি উপভোগ্য করে তোলার জন্য। আসলে আমাদের এই চ্যানেলের একমাত্র শক্তি হচ্ছেন আপনারা আমাদের সাথে আছেন বিধায় আমরা এত দূর এগিয়েছি, এবং আপনাদের সাথে থাকলে আমরা আরও দূর এগিয়ে যাব। মূল কথা হচ্ছে এই চ্যানেলের মূল চালিকা শক্তি আপনি এবং আপনারা। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদের জানা কোনো ঘটনা যদি থেকে থাকে যা আপনারা চান আপনাদের হয়ে আমরা এখানে শেয়ার করি, অথবা আপনারা নিজেরা শেয়ার করেন, তাহলে অবশ্যই আপনার সেই ঘটনাটি আপনি আপনার ভয়েসে রেকর্ড করে, অথবা আপনি যদি চান শাওন ভাই অথবা আমি শেয়ার করি, তাহলে আপনার সেই ঘটনাটি লিখে আমাদের এই চ্যানেলে পাঠিয়ে দিন। আমাদের চ্যানেলের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে storytelling@gmail.com। আপনার ঘটনাটি এখানে পাঠিয়ে দিন, ইনশাল্লাহ আমরা শেয়ার করব। দুঃখিত এতটুকু সময় নিলাম। আমি এখন সরাসরি আপনার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি বেশ অনেক আগে। ঘটনাটি ঘটে জাফর নামের একটা লোকের সঙ্গে। সেই জাফর যিনি ছিলেন এখন বেশ অনেক বয়স এবং বয়স্ক একজন ব্যক্তি এখন, এবং ঘটনাটি হচ্ছে তার যুবক বয়সের মানে তার সম্ভবত ক্লাস 6 থেকে বা ঘটনাটি তার সঙ্গে ঘটতে শুরু করে, এবং এখন পর্যন্ত এখন তিনি ভালো আছেন। তো আমি মূল ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি হচ্ছে জাফর ভাই, মানে যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন, জাফর সাহেব তখন ক্লাস 5 কিংবা 6-এ পড়েন। উনি যে গ্রামে ছিল সেই গ্রামটা বেশ দরিদ্র একটি গ্রাম ছিল। তার জাফর ভাই যিনি ছিলেন, তার বাবা উপার্জনক্ষম একজন ব্যক্তি ছিলেন, যার উপার্জন খুব কম ছিল, এবং তাদের পরিবারের লোকজন বেশি হওয়ায় জাফর সাহেবকে তেমন একটা লেখাপড়া করাতে পারেনি। তো জাফর সাহেবের বাবা একটু দরিদ্র ছিল বিধায় জাফর সাহেবের চাচার কাছে একবার জাফর ভাইকে রেখে আসবেন, একবার এই চিন্তাটা করেন। সেই চিন্তা অনুযায়ী জাফর ভাইকে তার চাচাকে নিয়ে যেতে বলা হয়। তার চাচা সচ্ছল তা কিন্তু না, তার চাচাও আপনার অনেকটা দিন আনে দিন খায় এরকম। তার চাচার পেশা ছিল জাদু। উনি কোনো একটা জেলায় নেত্রকোনায় জাদু দেখাতেন, মানে এক এক দিন এক এক এলাকায় জাদু দেখাতেন। তার মতো বেশ কিছু জাদুকর ছিল যারা একটা এলাকায় থাকতো, এলাকায় ছোট ছোট ঘর ছিল, ওখানে ভাড়া থাকতো। তো সে এলাকার পাশে এরকম জাদু দেখানোর জন্য বেশ কয়েকজন ছিল, এবং তাদের এলাকার পরবর্তী এলাকায় ছিল সাপুরেদের বাসা ছিল। তারা সাপের খেলা দেখাতো, আর ওনারা দেখাতো জাদুর খেলা। তো সবাই এক নামে তাকে চিনত ইসাক জাদুকর নামে। ইসাক জাদুকর হচ্ছেন জাফর ভাইয়ের চাচা। তো সেই ইসাক জাদুকরের কাছে জাফর ভাইয়ের বাবা জাফর ভাইকে কিছুদিন রাখতে চান, যাতে উনি কিছু উপার্জন করতে শেখে, মানে তার ইসাক চাচার সঙ্গে থেকে যেন জাদু কিছু শিখে এবং সে কিছু টাকা পয়সা উপার্জন করে তার সংসারের খরচ জোগাড় করে। তো যেই ভাবা সেই কাজ। একদিন সকালে ইসাক চাচা যায় জাফর ভাইদের বাসায় গিয়ে সেদিন সারাদিন থাকার পর সন্ধ্যার দিকে তারা রওনা দিবে। তো জাফর সাহেব তখন ছোট হলেও উনি বেশ মন খারাপ করে। উনি বুঝতে পারে যে এতটাই দরিদ্র যে দারিদ্রতার কারণে উনি ওনার পরিবারের সঙ্গে থাকতে পারতেছে না। বাধ্য হয়ে উনি ওনার চাচার সঙ্গে থাকতে যায়। তো সেদিন সন্ধ্যার সময় তার চাচা ওনাদের গ্রাম থেকে রওনা দেয়। তারা রওনা দেয় একটা বাসে করে। প্রথমে বাস থেকে তারা রেল স্টেশন, ওইখান থেকে তারা ময়মনসিংহে আসবে, ময়মনসিংহ থেকে নেত্রকোনায় যাবে। তো বাসে যখন ওঠে তখন দেখে যে জাফর সাহেবের তখন ইয়াং ছিল, তো জাফর ভাইয়ের মন তখন খুব খারাপ। তো এটা জাফর ভাইয়ের চাচা বুঝতে পারে, ইসাক সাহেব বুঝতে পেরে উনি কিছু কথা বলতে চায় জাফর ভাইয়ের সঙ্গে। কথা বলে জাফর ভাই প্রথমে ততটা মনোযোগ দেয় না সেই কথায়। তো বেশ কিছুটা দূর যাবার পর জাফর ভাই কান্না করতে থাকে। জাফর ভাই যখন কান্না করে তখন জাফর ভাইয়ের চাচা
বলে যে বাজান কাইন্দো না, আমরা তো পুরুষ, কয়দিন পরে তো আসবাই, পুরুষ মানুষের কানতে হয় না, চলো আমরা যাই কিছুদিন আমার লগে ঘুরা বেড়ায়, পরে আবার বাসায় পড়বা। এই কথা বলে যাইতে থাকে, তখনও কান্না থামে না। তখন জাফর ভাইয়ের চাচা কয় যে দেখো তোমার আমি একটা খেলা দেখাই, জাদুর খেলা। তো এই কথা বলে উনি পকেট থেকে একটা টাকা বের করেন, মানে একটা কোনো একটা টাকার একটা নোট বের করেন। তো নোট বের করে উনি বলে কি যে জাফর ভাইরে বলে যে বাজান না আমার হাতে কি। উনি করে কি জাদু দেখানোর সময় বাসের মানে জাফর ভাইয়ের সিটের পাশে গিয়ে দাঁড়ায়। উনি যখন জাফর ভাইকে জাদু দেখাচ্ছিল তখন হচ্ছে আশেপাশে সবাই তার দিকে তাকায়। তখন জাফর ভাই চোখ তুলে তাকায় আর ভাঙা ভাঙা গলায় বলে যে টাকা। তো যেটা কয় টাকার নোট? এটা 10 টাকার নোট। আরে বোকা, এটা তো 10 টাকার নোট না, এটা হলো 500 টাকার নোট। তো এইটা বলে উনি হচ্ছে যে ওই সেই 10 টাকাটাকে মুচ করে তার হাতের তালুতে রেখে তখন জাফর ভাই বলে কয় না এটা তো 10 টাকার নোট, তুমি হাতে রাখছো। কয় না রে বোকা, এটা 500 টাকার নোট, যদি 500 টাকার নোট হয় তাহলে কী হইব? কয় না তুমি 10 টাকা রাখছো, এটা তো 500 টাকা হইব না। কয় দেখ তোরে আমি দেখাই। তো সবাই মানে অন্যান্য যাত্রীরা তার দিকে তাকিয়ে থাকে, মানে ইসাক সাহেবের দিকে তাকিয়ে থাকে। ইসাক সাহেব আসলে তার এলাকায় বিভিন্ন এলাকায় জাদুর খেলা দেখাতেন। তো এখন ইসাক সাহেব করে হাতের মুঠো খুলে সবাই ভাবে সেই 10 টাকাটা চেঞ্জ হয়ে হয়তো 500 টাকার নোট হয়ে যাবে, কিন্তু সেই 10 টাকাটা 10 টাকাই রয়ে যায়। তো উনি যখন হাত খোলে তখন এটা দেখে ওই জাফর সাহেব খিলখিল করে হেসে দেয় যে কাকা এটা তো 10 টাকাই আছে। কয় তাই না কিরে বেটা? তো এটা দেখে বাসের সবাই হেসে দেয়, কয় যে এই জাদুকর তো ভালো না। কিন্তু ঠিক তখন হাতের 10 টাকাটায় টপ করে আগুন ধরে যায়, একদম আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে 10 টাকাটা দুঃখিত পুরে ছাই হয়ে যায়। ছাই হয়ে গেলে তখন সেই ইসাক আঙ্কেল বলে আরে বাজান কী হইলো রে, 10 টাকা পুড়ে গেল। তো এইটা বলে উনি 2 হাত দিয়ে সেই ছাইটাকে ঘষে ফেলে তখন 2 হাত মুঠোর মতো করে এবং মুঠাটা খুলে দেয়। খোলার সঙ্গে সঙ্গে হাত থেকে একটা পাখি বের হয়, খুব সম্ভবত একটা টুনটুনি পাখি বের হয় এবং সেই চলন্ত বাসের জানালা দিয়ে পাখিটা উড়ে যায়। তো এইটা দেখে সবাই চারপর্নার অবাক হয়ে যায় এবং জাফর ভাই এত খুশি হয় জিনিসটা দেখে সে কান্না ভুলে গেলে তার মনটা ভালো হয়ে যায় এবং বাসের সবাই তখন তালি দিতে থাকে। তখন কিন্তু সেই টাকা পড়ে যে ছাইটা হয়েছিল সেই ছাইয়ের কালো দাগ ইসাক সাহেবের হাতে রয়ে যায় এবং বাসের সকল যাত্রীরা এতটাই আনন্দিত হয়েছিল যে সেদিন তারা ইসাক সাহেবকে বেশ কিছু টাকা দেয়। তো তারা সেই টাকাটা নিয়ে ততক্ষণে রেল স্টেশনে চলে যায়। রেল স্টেশনে গেলে দেখে যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেই ট্রেনে তারা ওঠে। এই ট্রেনটা হচ্ছে ময়মনসিং যাবে, ময়মনসিং থেকে তারা নেত্রকোনায় যাবে। তো ট্রেনে ওঠার পর জাফর ভাইকে অনেক কিছু বোঝায় যে মন খারাপ করো না, তোমার আমি অনেক জাদু খেলা দেখামো, জাদু খেলা শিখামো, এগুলো দেখা 2 চাচা বাইসটা আমরা টাকা কামামো, বুঝছো? একটা সময় আমগোর অনেক টাকা হইব, এই টাকা দিয়ে আমগোর দারিদ্রতা চলে যাইব। তো যেই কথা সেই কাজ, তারা যাইতেছে। এসে ময়মনসিং ট্রেনে উঠে বেশ কিছু খাবার খেতে খেতে তারা ময়মনসিং চলে যায়। ময়মনসিং গিয়ে তারা কোনো একটা বাহনে করে নেত্রকোনায় যায়, তাদের সেই এলাকায় যেখানে অন্যান্য জাদুকররা থাকে। তো এলাকায় গিয়ে দেখে যে পরিবেশটা এরকম, এখানে সব জাদুকর তো একরকম হয় না, অন্যান্য জাদুকররা তাদের প্র্যাকটিস করে যাচ্ছে। কিন্তু বিশেষ করে একটা জায়গা, মানে ইসাক চাচা যে বাসাটায় থাকে ওইটা হচ্ছে সেই অনেক জাদুকরদের একদম শেষের বাসার আগের বাসা। তার থেকে যে বাসাটা একটু দূরে ওইটা হচ্ছে আরেকটা জাদুকরের বাসা। ওনার সবাই ডাকে যে শয়তান জাদুকর। তো শয়তান জাদুকর কেন ডাকে? বলে যে ওইটা হলো শয়তানের জাদু দেখায়, খেলা দেখায়, শয়তানের উপাসনা করে। তো এর জন্য সেই শয়তান জাদুকরের ওইখানে কেউ একটা যায় না, তার সঙ্গে একটু মেলমেশ করে না, কিন্তু সে খুব ভয়ঙ্কর জাদু খেলা দেখায়। সে মানুষের মনোরঞ্জন করে এবং কেউ যদি কোনো কিছু তার বিপক্ষে যায় 2-1 দিন পর সেই ক্ষতি যেন সেই জাদুকরের পক্ষে চলে আসে, এটা একটা রহস্য রয়ে যায়। তো সেদিন
সেই ইসাক চাচা যখন তাদের রুমে ঢুকতেছিল, জাফর ভাইকে বলে যে ওই যে ঘরটা দেখতেছো না, ওইখানে কখনো যাবা না, ওইখানে একটা লোক আছে কালো কইরা মোটা, তার সঙ্গে কখনো বেয়াদবি করবা না, তার চোখের দিকে তাকাবা না, তার কাছে যাবাই না, লোকটা ভালো না। তো জাফর ভাই বলে যে ঠিক আছে, যাব না। তো এখান থেকে জাফর ভাইয়ের চাচা যিনি ইসাক সাহেব আছে, ইসাক সাহেবের সঙ্গে সেই শয়তান জাদুকর যে ছিল তার সঙ্গে মোটামুটি একটা দ্বন্দ্বের মতো ছিল। কারণ হচ্ছে সেই শয়তান যে জাদুকর ছিল উনি তো শয়তানের উপাসনা করত, সে হচ্ছে অদ্ভুত সব সুন্দর জাদু দেখাতো, মানে এত অদ্ভুত সব জাদু দেখাতো। ইসাক সাহেব বলেন যে একবার এক ছোট মেয়ে আর কি 15-16 বছরের মেয়ে হঠাৎ অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে সবাই বলে যে এরে জিনে ধরছে, এরে তো সব জাদু, মানে এরে এখন ওজা দেখাইতে হইব, কবিরাজ দেখাইতে হইব। তো সেই মেয়েটার বাবা চেষ্টা করে, মেয়েটা কিন্তু 15-16 বছরের ছিল। তো সেই মেয়েটার বাবা অনেক চেষ্টা করে, আশেপাশের অনেক কবিরাজকে দেখায় ঠিক করার জন্য, তাকে সুস্থ করে দেওয়ার জন্য। কোনো কবিরাজ তাকে সুস্থ করতে পারে না, সে কারো মন্ত্র ঝাড়ফুঁকে সুস্থ হয় না। তো একটা পর্যায়ে গিয়ে সেই মেয়েটির বাবা এই শয়তান উপাসনাকারী যে জাদুকর থাকে তার দ্বারস্থ হয়। দ্বারস্থ হইলে এই জাদুকর বলে যে আপনার মাইয়া তো বাঁচব না। এটা শুনে ওই মেয়েটির বাবা খুব ভেঙে পড়ে, বাঁচব না যে। পরে বলে যে কবিরাজ সাহেব কিচ্ছু কি করার নাই? অবশ্যই করার আছে, করা থাকবে না কেন? কয়ে আমার মাইয়া কি বাঁচবো? বাঁচবো কিনা জানি না, তবে চেষ্টা করতে হবে, এখানে অনেক খরচপাতির ব্যাপার আছে। তখন মেয়েটির বাবা বলে যে দেখেন কত খরচ হবে হোক, আপনি আমার মেয়েরে বাঁচান। ঠিক আছে, আপনি আমার 1 লাখ টাকা দিলে আমি চেষ্টা করে দেখতে পারি। তারপর একদিন রাতে যাওয়ার পর সে সমস্ত বাড়ির, মানে ওই মেয়েদের সমস্ত বাড়ির যে বাউন্ডারি থেকে, টিনে ঘেরা বাউন্ডারি থাকে, তো টিনে ঘেরা বাউন্ডারিটা হচ্ছে বন্ধ করে দেয়। এর আগে যে ইসাক সাহেব আছেন, ইসাক সাহেব একবার মেয়েটির সামনাসামনি হয়েছিল। মেয়েটি কোনো একটা হাট বারে তার বাবার সাথে হাটে যাচ্ছিলেন। তো মেয়েটা সেদিন হচ্ছে খোলা চুলে যাচ্ছিল, কালো একটি পোশাক পরে। এই 15-16 বছর মাত্র উঠতি বয়স, মেয়েটাকে এত সুন্দর লাগছিল যে ইসাক সাহেব সেই মেয়েটির বাবাকে বলে যে ভাই আপনার মেয়েটা তো বড় হইতেছে, মাশাল্লাহ দেখতেও ভালো, ওরে একটু পর্দা করেন, বুঝছেন, আশেপাশে ওনার নজর দিছে, কোনো একটা নজর ওর লাগছে, ওরে একটু সাবধানে রাখেন, আর যদি কোনো প্রবলেম হয় আমার একটু জানায়েন। তো মেয়েটির বাবা এই ইসাক ভাইয়ের চাচা, মানে ইসাক সাহেবের কথা শুনে নেয়, মনোযোগ দিয়ে শুনে নেয়, এবং তার কথার কোনো দামও দেয় না। দ্যাটস ওয়াই কয়েকদিন পর, 2-3 দিন পর, সে মেয়েটা একদিন রাতে প্রচণ্ড পেট ব্যথায় চিৎকার করতে থাকে। তো মেয়েটার মা বলে যে এটা বয়সের জন্য পেট ব্যথা হইতে পারে, ঠিক হয়ে যাবে। কিন্তু পেট ব্যথার কমে না, বাড়তেই থাকে। কখনো একদম শেষ রাতের দিকে গিয়ে পেট ব্যথা একটু কমলে মেয়েটা ঘুমিয়ে যায়। তো এই মেয়েটার পাশে হচ্ছে তার মা জেগেছিল। হঠাৎ করে সে মেয়েটা চিৎকার দিয়ে উঠে পড়ে, লাফ দিয়ে বিছানায় উঠে পড়ে, তার মাকে বলতে থাকে মা আমারে বাঁচাও, আমারে সাপে খায়া ফেলাইলো। তখন ওর মা বলে সাপে খায়া ফেলাইলো মানে? তুই তো শুয়ে আসছিস, এখানে তো কোনো সাপ ঠাপ নাই। কয় না মা, এখানে অনেক বড় একটা সাপ আছে, দেখো কত জোরে আসছে, সাপটা তো আমার পেটের মধ্যে ঢুকে গেছে, আমার পেটের নাড়ি ভুড়ি সব খায়া ফেললো সাপটা। তখন মেয়েটার মা বলে যে না, তুমি হয়তো স্বপ্ন দেখছো, এরকম কিছু না। তো এরপর থেকে হচ্ছে মেয়েটার শরীর খারাপ করতে থাকে, শরীর ভালো ধরনের খারাপ থাকে, ওষুধপাতি বা এমনি কবিরাজের অন্যান্য ওষুধ খায় কাজ হয় না। তো গ্রামের একজন বলে ওরা তো মনে হয় জিনে ধরছে, কবিরাজ দেখান। তখন মেয়েটির বাবা হচ্ছে সেই যে শয়তান উপাসনা করে সেই কবিরাজের কাছে যায়। তো কবিরাজ তাদের বাসায় আসে, সমস্ত বাড়ি টিনের বেড়া দিয়ে ঘেরা। তো কবিরাজ বলে যে সব দরজা বন্ধ করে দেন, দরজা জানালা বন্ধ করে দেন সব, আমি হচ্ছে একটা ঘরে যাব, ঘরে শুধু মেয়ের মা আর মেয়ের বাবা থাকবে, আর কেউ থাকবে না। তো এটা সব দরজা জানালা উঠানের দরজা সব বন্ধ করে দেয়। মেয়ে যে ঘরে থাকে সেই ঘরে যায়। ঘরে গেলে ওই মেয়েটাকে মাটির মেঝেতে শোয়ায়। মেঝেতে শোয়ানোর পর মেয়েটার যে আকৃতি, সেই আকৃতি গোল করে কালো কয়লা দিয়ে একটা বৃত্ত এঁকে ওই বৃত্তের সঙ্গে আরেকটা ছোট বৃত্ত আঁকে। ওই বৃত্তে হচ্ছে
যে এই কবিরাজ, যিনি দুষ্টু কবিরাজ, সেই কবিরাজ বসার পরে চোখ বন্ধ করে কিছুটা পড়ে। তো কিছু পড়লে উনি কিছু মাথার খুলি, যেমন ছোট ছোট কিছু প্রাণের মাথার খুলি হাতের দুই পাশে রাখে, আর একটা হাড়ের খণ্ড, ছোট্ট একটা হাড়ের খণ্ড দিয়ে কিছুক্ষণ পরপর সেই খুলিটায় টকটক করে বাড়ি দেয়। এভাবে কিছুক্ষণ যাবার পর সেই মেয়েটা চিৎকার করে ওঠে যে আমারে মাইরা ফেলাইলো, আম্মা আমারে বাঁচাও, আমারে মাইরা ফেলাইলো। তখন সেই মেয়েটির মা দৌড়ে তার মেয়ের কাছে যাইতে চায়। যখন যেতে চায় তখন ওই কবিরাজ বলে যে যায়েন না, আপনি থাকেন, এটা চিকিৎসার একটা অংশ। শোয়া অবস্থা থেকে মেয়েটি হঠাৎ বসে গিয়ে চুলগুলো এলোমেলো হয়ে যায় এবং চোখ বড় বড় করে সেই কবিরাজের দিক তাকিয়ে থাকে। এবং সে সবচেয়ে অসম্ভব ব্যাপার হলো মেয়েটির কণ্ঠ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। মেয়েটির কণ্ঠ পুরুষ না, আবার মহিলাও না, এমন মাঝামাঝি একটা ভয়ঙ্কর কণ্ঠ বলে উঠে কবিরাজকে একটা গালি দিয়ে বলে, তুই আমার চিকিৎসা করতে আইসোস? আরে চিকিৎসা করতে আইসোস, নিজের চিকিৎসা নিজে কর। তো এগুলা শুনে কবিরাজ একটা ধমক দেয়, থাম, তুই এরে ধরছস কে? বাচ্চা মেয়েটারে তুই ক্ষতি করতেছস কে? হঠাৎ করে সেই মেয়েটি বলে, তুই তো বড় শয়তান রে, অনেক বড় শয়তান। এটা শুনে সেই কবিরাজ ঠাস করে একটা চর দেয় মেয়েটার গালে। মেয়েটা আবার শুয়ে পড়ে সেন্সলেস হয়ে যায় না, গুঙাতে থাকে এবং কাপা কাপা গলায় মুখ বন্ধ বা ঠোঁট বন্ধ, দাঁত লেগে যাওয়ার পর যখন একটু সে দাঁত খুলে, তখন মেয়েটা কাপা কাপা গলায় বলে যে নিজেই নিজের ক্ষতি করিস না। এটা বলে যে সাপ আছে না, সাপ তোরে খায়া ফেলবে। এটা বলার পরে কবিরাজ করে কি, কোনো একটা ধুলার মতো অথবা কিছু একটা ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটি কাশতে কাছে কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে যায়। তখন এই কবিরাজ মেয়েটির বাবা মাকে বলে যে আসলে ওরে তো একটা জিন ধরছে, জিনটা হলো সাপের সর্দার। মানে কি, সাপের রূপ ধারণ করে, সেই রূপ ধারণকারী একটা শয়তান যে কিনা ওর শরীরে ঢুকে গেছে। তখন মেয়েটির মা ভয়ে চিৎকার করে বলতে থাকে, হয়তো আমার 2-3 নাগেরাই তো কইছিল ওর পেটে নাকি একটা সাপ ঢুকে গেছে। তখন কবিরাজ এটা শুনে একটু খুশি হয়, হ্যাঁ সাপ ঢুকে গেছে, এখন যদি এটা না করেন তাহলে আপনার মেয়েটার কিন্তু অঙ্গপ্রত সব খায়া ফেলবে, আপনার মাইয়াটা মরে যাইব। তখন মেয়েটার বাবা ইমোশনাল হয়ে যায় এবং বলে যে কবিরাজ সাহেব, আপনার যা করার, আপনি 1 লাখ টাকা চেয়েছেন, আমি 1 লাখ টাকা দিব, আপনি আমার মেয়েরে ঠিক করে দেন। তখন কবিরাজ বলে যে না ভাই সাহেব, 1 লাখ টাকায় তো হইব না, আপনার মেয়েরে বাঁচাইতে হইলে 2,15,000 টাকা লাগবে। এত আগে 2,15,000 টাকা সে কোথায় পাবে? তখন অনেক আগে ছিল, তখন 2,15,000 টাকা প্রচুর টাকা, এবং জোগাড় করাটা অনেক কষ্ট সাপেক্ষ। কিন্তু তার মেয়েকে বাঁচাতে হলো, সেই লোকটা বলল যে ঠিক আছে, আমি আপনার সব টাকাই দিব, আপনি আমার মেয়েটারে বাঁচান, আর যে আমি টাকা জোগাড় করতেছি জমি বিক্রি করে। তারপর সেই লোক অনেকটা জমি বিক্রি করার পর যে একটা সময় দেয় যে ঠিক আছে, আপনি টাকা জোগাড় করতে থাকেন, আমি এতদিনে চেষ্টা করি, আমারও কিছু সরঞ্জামাদি লাগবে, আমারও অনেক কাজ আছে, আমি কাজগুলো জোগাড় করতে থাকি, এর মধ্যে আপনি টাকাটা জোগাড় করে ফেলেন, আমি ফিরে এসে যেন টাকাটা পাই, না হলে সমস্যা হয়ে যাবে। তো এক প্রকার সে মেয়েটির বাবাকে ব্ল্যাকমেল করতে থাকে। তো মেয়েটির বাবা অনেক চেষ্টা তদবির করে, সে বেশ কিছু জমি বিক্রি করে অনেক কষ্ট করে টাকাটা জোগাড় করে, এবং তার 2-1 দিন পর সেই কবিরাজ আবার এই মেয়েদের বাসায় আসার পর বলে যে আজকে আপনার মেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাইব। এটা বলে টাকা কি জোগাড় করছেন? হ্যাঁ। শুনেন, এক কাজ করেন, যে আস্ত একটা বড় মোরগ নিয়ে আসেন, পোলাও চাল নিয়ে আসেন, আর আপনি কাগজি লেবু নিয়ে আসবেন। ঠিক আছে। ওনার বাবা বলে যে ঠিক আছে। তো এটা বলে সেই ঘরে যাইতে চায়। তো কবিরাজ বলে আজকে আপনার ঘরে বসবো না, আজকে বসবো উঠানে যে আপনাদের যে বেড়ার মেন গেট আছে ওটা বন্ধ করে দেন। তো এটা বন্ধ করে দেয়। আজকে বড় করে একটা বৃত্ত আঁকার পর সেই মেয়েটাকে ঘর থেকে বের হইতে বলে। মেয়েটার আম্মু ধরে আছে, আর মেয়েটার বাবা এক পাশে, আম্মু এক পাশে। এর মধ্যে কিন্তু তারা মোরগ, একটা কালো মোরগ
নিয়ে আসে, পোলাওয়ের চাল নিয়ে আসে, আর হচ্ছে সেই কাগজি লেবু নিয়ে আসে। তো নিয়ে আসলে ওই মেয়েটাকে যখন ঘর থেকে নিয়ে আসবে, মেয়েটা ঘর থেকে বের হইতে চায় না। বের হইতে না চাইলে ওই কবিরাজ করে কি, ধমক দেয়, এদিকে আয়, ভিতরে আয়, বাইরে আয়। তো মেয়েটা আসে না। মেয়েটা না আসতে চাইলে কবিরাজ তার ঝোলা থেকে একটা চাবুকের মতো, মানে দড়ি বের করে, দড়ির এক অংশে হচ্ছে লাঠি বাঁধা এবং সামনের অংশটা চাবুকের মতো। সেই কবিরাজ করে কি, মাটিতে টাস টাস করে বাড়ি দিতে থাকে এবং সেই বাড়ির শব্দটা মনে হয় কি চারপাশে অনেক জোরে হচ্ছিল, বাড়িগুলো মাটিতে না পড়ে সেই মেয়েটার গায়ে লাগছিল এমন মনে হচ্ছিল। এক একটা করে বাড়ি দেয়, মেয়েটা গগন বিদারী চিৎকার করতে করতে ছুটে আসে সেই কবিরাজের দিকে। কবিরাজ ওই মেয়েটাকে ঘিরে একটা বড় বৃত্ত তৈরি করে, বলে যে তুই এখানে বস। তো মেয়েটা বসতে চায় না। তো বসতে না চাইলে সেই কবিরাজ সজোরে আরেকটা মাটিতে বাড়ি দেয়। মাটিতে বাড়ি দিলে মেয়েটা জোরে একটা চিৎকার করে ধপাস করে মাটিতে বসে যায়। বসে গেলে মেয়েটা বড় বড় চোখ করে সেই কবিরাজের দিকে তাকিয়ে থাকে, আর কবিরাজ কোনো একটা মন্ত্র পড়তে থাকে। আবার ওই সে আগের যে বিভিন্ন ছোট ছোট প্রাণীর হাড়গোড় এবং মাথার খুলি ছিল, সেগুলোতে একটা করে টুকটুক টুকটুক করে বাড়ি দিতে থাকে এবং একটা করে বাড়ি দেয়। মেয়েটা চিৎকার করতে করতে মাটিতে শুয়ে পড়ে। এটা দেখে তো মেয়ের মা কান্না করতে থাকে। তো কবিরাজ হাতের ইশারায় কান্না করতে মানা করে। তখন মেয়েটির বাবা কান্না থামাইলে তখন মেয়েটা যখন শুয়ে পড়ে, কবিরাজ কিছু একটা করলে মেয়েটা তখন আর কথা বলতে থাকে না, চোখ বন্ধ হয়ে যায়, খুব সম্ভবত অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে কবিরাজ তার ঝোলা থেকে একটা কালো কাপড় বের করে, মানে কাফন যেমন সাদা হয় সেই কাফনের আকৃতিতে মানে মাপে কালো একটা কাপড় বের করে, সেই কাপড়টা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেয়েটাকে ঢেকে দেয়। ঢেকে দিলে এখন সে এইটা হাতের যে ছোট হাড়টা ছিল, সে হাড়টা দিয়ে বারবার সমস্ত বৃত্তটা আবার এঁকে যাচ্ছিল। একবার ঘুরান দিয়ে আঁকে, আবারও আঁকে, সমস্তটা উনি হাঁটু গেড়ে মেয়েটার যতটুকু উচ্চতা বা আকৃতি, সেই উচ্চতা আকৃতি অনুযায়ী মেয়েটা তো মাটিতে শুয়ে আছে, 4-5টা উনি হাঁটু গেড়ে দাগ দিচ্ছে। এ মাথা থেকে ও মাথা দিয়ে একটা বৃত্তাকার দাগ দেয়। বৃত্তাকার দাগ দিলে মেয়েটি হঠাৎ করেই কাঁপতে থাকে, থর করে কাঁপতে থাকলে সেই কবিরাজ করে কি যে আপনারা সাবধান হয়ে যান, এখন সেই জিন এর মধ্যে হাজির হইতেছে। সে কাঁপতে মেয়েটা একবার থেমে যায়। যখনই থেমে যায় তখন সেই কালো কাপড়ের উপর দিয়ে কবিরাজ টপাস করে মেয়েটার নাভির অংশে সজোরে একটা আঘাত দেয়। আঘাত দিলে মেয়েটা চিৎকার করে ওঠে। সবার চোখের সামনে কবিরাজ সেই মেয়েটির নাভি থেকে এবং কাপড়ের মানে নিচে থেকে একটা সাপ বের হয়ে আসে। সাপটা কিন্তু অনেক বড় না, সাপটা সর্বোচ্চ 1 থেকে 1.5 হাত হবে। কালো কুচকুচে একটা সাপ। সবাই দেখতেছে, নাভি থেকে টেনে সাপটাকে বের করে এবং সাপটা ছোট হলো প্রচণ্ড শক্তিধর একটা সাপ। সেই সাপটা কবিরাজের হাতটা অনেকটা বাঁকিয়ে ফেলে। কবিরাজ চিৎকার করতে বলে যে হারামজাদা জিন আমার হাত ভাঙ্গা লাইলো। কবিরাজ সেই সাপটাকে আরেকটা কালো ঝুলির মধ্যে ভরে সেই ঝুলিটাকে ভালো করে বেঁধে দূরে রেখে সেই ঝুলিটাকে একটা ছোট বৃত্তটা এঁকে ওইখানে কোনো ধূপ জাতীয় কিছু একটু পরে ছুটতে থাকে, কোনো মন্ত্র পড়তে থাকে। সবার সামনে হঠাৎ করেই আগুনের মতো একটা কিছু ধপ করে জ্বলে কয়েক হাত উপরে উঠে শূন্যে মিশে যায়। কবিরাজ বলল, জিনটা গেছে, আপনারা যে সাপটা দেখছেন না, এখন কিন্তু এটার মধ্যে সাপ নাই। তখন ওই ঝোলাটা খুলে তাই দেখায় যে এটার মধ্যে সাপ নাই। তো সেই মেয়েটা সেদিন থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে যায়, কিন্তু কথা কমিয়ে দেয়। মানে 1 দিন 2 দিন 3 দিন আস্তে আস্তে কথা কমতে থাকে। একটা পর্যায়ে এসে মেয়েটা যেন কথা বলা বন্ধ করে দেয়। মেয়েটা এই ঘটনা ঘটার কিছুদিন পরে ইসাক সাহেব তার ভাতিজাকে নিয়ে আসে। সে তার ভাতিজা এবং মেয়েটা প্রায় সমবয়সী। তো এটা দেখে ইসাক সাহেব বুঝতে পারে যে সে শয়তান যে কবিরাজ ছিল
শয়তান উপাসনা করে ওই কবিরাজটা এমন কিছু করছে যে মেয়েটার একটা ক্ষতি হয়ে গেছে। কবিরাজ শুধু সময়ের অপেক্ষায় বসে আছে যে এমন একটা চাল চালবে ওই মেয়ের বাবার কাছে আরও কিছু টাকা সে নেবে। কিন্তু ইসাক কবিরাজ এটা উনি মোটেই সহ্য করতে পারে নাই, চেষ্টা করে নাই, বিভিন্ন কারণে এটা পিছনে উনি সময়ও দিতে পারে নাই। তো হঠাৎ একদিন মেয়েটার বাবার সঙ্গে দেখা হয়ে যায়। সেই দিন হচ্ছে জাফর ভাই ওই ইসাক সাহেবের সঙ্গে ছিল। তখন ইসাক সাহেব সেই মেয়েটির বাবাকে বলে যে ভাই, আপনারা তো বলছিলাম যে মেয়েটার হয়তো আসর হইতে পারে, যদি সমস্যা হয় আমাকে জানাইতে, আপনি না জানায় ওই পিচাসের কাছে আপনি গেছেন। তখন মেয়েটির বাবা মাথা নিচু করে থাকে, আসলে পিশাচের কাছে মানে ওই কবিরাজের কাছে? হ্যাঁ। আমি তো উপায় না পেয়ে গেছি। আমার একবার বলতেন, কয় আমি তো মাথায় কাজ করে না, আরও বলছে আমার মেয়েটা মারা যাবে। দেখেন এখানে অনেক কিছুই ঘটে, ইচ্ছা করে অনেকেই অনেক কিছু করে, আবার তারাই সমাধান দেয়। তো এটার কথাটা শুনে মেয়ের বাবা তাকিয়ে আছে, বললো যে ভাইজান কী করলেন, আমি তো কিছু বুঝি না। কয় যাক, আপনাকে বুঝতে হবে না, যা হবার হয়েছে। এখন আপনার মেয়ে আছে কেমন? কয় মেয়ে তো আগের থেকে ভালো আছে, কিন্তু মেয়ে তো কথাবার্তা কয় না, অনেক কমায় দিছে। প্রথম দিকে যাও কিছু কথাবার্তা বলতো, এখন তো অনেক কোনো কথাই বলে না। তখন ইসাক সাহেব বলে ঠিক আছে, আমি একদিন যাব। তো এইটা দূর থেকে সে শয়তান উপাসনাকারী যে কবিরাজ ছিল এটা আবার দেখে ফেলে। এটা দেখে ফেললে সে ওই ইসাক ভাইয়ের মানে জাফর ভাইয়ের চাচা যিনি ছিলেন উনি এক রাস্তায় যায়, মেয়েটার বাবা যাচ্ছিল হচ্ছে বাজারে। তো এটা দেখে মেয়েটার বাবার পেছন পেছন সেই শয়তান উপাসনাকারী যে কবিরাজ থাকে সেই কবিরাজে হাঁটা শুরু করে। তো ওই মেয়ের বাবা তো পেছনে তাকায় না, হাটে যায় বাজার সদাই করে কোনো একটা দোকানে ঢুকে চা খাচ্ছিল আর হয়তো কোনো নাস্তা করছিল। তো হঠাৎ করেই দেখে সেই কবিরাজ ওই মেয়েটির বাবা বসে আছে, মানে মেয়েটির বাবার পাশে বসে আছে। তো মেয়েটির বাবা বলল যে আমি তো সামনে বসে আছি, আমার সামনে দিয়ে যদি কেউ যাইতো আমি তো দেখতাম, আমি বুঝতাম এই লোক কখন কোথায় দিয়ে আসলো আর আমার পাশেই বা কখন বসলো। তখন কবিরাজ বলে যে ভাই চা খাইতেছেন? আচ্ছা খান, পরে কই। তখন মেয়েটির বাবা বললো না, আপনি বলেন। তখন কবিরাজ বলে যে ইসাকরে আপনি কি কইছেন? আমি তো ইসাকরে কিছু কই নাই, ও জিজ্ঞেস করছিল আমার মেয়ে কেমন আছে, এই বললাম। কি কইছেন আপনার মেয়ে কেমন আছে? কইছি মেয়ে আগের থেকে ভালো আছে, কিন্তু কথাটা একটু কম কইতেছে। কথা কম কইতেছে মানে? আপনার ঝাড়া দেওয়ার পরে তো কথা কম কইতেছে। কথা কম কইতেছে না, ওর উপরে আসর রয়ে গেছে, বুঝছেন? আমি তো জিনের সর্দারটারে সরাইছি, যে ক্ষতি করে গেছে ওর একটা রেশ আছে না, এটা কাটাইতে হইব, আস্তে আস্তে কাটতে যাইব, সমস্যা নাই, আরও কিছু কাজ করতে হইব, আমার এই ডাইক কেন। আর এই চাকরি কিছু করেন না, আপনার মেয়ের কিন্তু একদম চিরতরে ক্ষতি হয়ে যাবে। তো এই যে কথা বলে যে ক্ষতি হয়ে যাবে, এই চিন্তা করে সে ইসাক সাহেব আর কিছু জানায় না জানাইলে তো ওই ইসাক সাহেবরে না জানাইলে এই শয়তান উপাসনাকারী যে লোক ছিল তাকে বলে যে তাহলে আমার মেয়েরা এমন একটা কিছু করে দেন যে কথা বলতে থাকে পারে। তো এমন সময় একদিন হচ্ছে যে সেই লোক আবারও যাওয়ার পরে মেয়েটাকে দেখে সেদিন আর কিছু বলে না, দূর থেকে কোনো একটা ইশারা করে কিছু একটা বললে ওই মেয়েটা হঠাৎ করেই বলে, মানে ওর আম্মুর নাম আম্মু বলে চিৎকার করে উঠলে বলে যে কি হয়েছে? কয় যে আপনার মেয়ে তো কথা বলতেছে, আস্তে আস্তে রেশ কেটে যাচ্ছে বা ক্ষতির প্রভাবটা কেটে যাচ্ছে, একটা সময় যায় ঠিক হয়ে যাবে। তো সেই দিন থেকে ওই মেয়েটির বাবাটির কাছ থেকে সেই শয়তান জাদুকর কিছু টাকা খেতে থাকে। আর এদিক দিয়ে ইসাক সাহেব হচ্ছে একদিন ময়মনসিংহে আসে জাদু দেখাইতে, সঙ্গে আসে হচ্ছে সেই জাফর ভাই তা এর মধ্যে তার চাচার কাছে বেশ কিছু জাদু শিখতে থাকে এবং হাতের কাজটা এত সুন্দরভাবে সে রপ্ত করতে থাকে যে খুব অল্প দিনেই সে সুন্দর কিছু খেলা শিখে ফেলে। তো মেন জাদু শুরু করার আগে জাফর ভাই ছোটোখাটো কিছু জাদু দেখায় এবং জাদু দেখানোর পর ইসাক সাহেব গিয়ে মেন জাদুগুলা দেখানো শুরু করে। যখন ইসাক সাহেব আসে তখন আশেপাশে সব মানুষ খুব করতালি দেয়, তার খুব অ্যাপ্রিসিয়েট করে। তখন ইসাক সাহেব তাদের শো শেষ করে ময়মনসিংহ থেকে নেট্রোগানে ফিরতে থাকে। তখন ইসাক সাহেব সেই জাফর ভাইয়ের সঙ্গে আলোচনা করতে থাকে, দেখতে পাজান এই কবিরাজ তো খুব বেশি বাড়ছে, ওই মেয়েটার বাবারে তো সরল পায়া
ক্ষতি করতেছে, টাকা পয়সা নিচ্ছে, মেয়েটারও তো ক্ষতি হইতেছে, তো আমরা তো কিছু করতে পারতেছি না, কিছু একটা করা দরকার। তখন সেই জাফর ভাই বলে যে হ্যাঁ চাচা, আপনি তো ঠিকই কইছেন, চলেন আমরা এর একটা কিছু করি। ভাইজান, করতে চাইলেই তো করা যায় না, আমাদের অনেক সাবধানে আগাইতে হইব। ওই লোকটা হচ্ছে বদ, ও খালি মানুষের ক্ষতি করে, মানুষের ভালো চায় না, তো ওর সঙ্গে খুব সাবধানে কাজ করতে হবে। তো এরকম দেখতে দেখতে 1-2 বছর যায়, মাঝখানে সেই মেয়েটা কিছুদিন ভালো ছিল, রিসেন্টলি মেয়েটা হচ্ছে কি আবারও দুঃস্বপ্ন দেখতে থাকে। মাঝখানে কিন্তু 2-3টা বছর কেটে গেছে। সেই শয়তান জাদুকর এখনও এই মেয়েটার পিছু ছাড়ে নাই, মেয়েটার বাবার পিছু ছাড়ে নাই, বিভিন্নভাবে মেয়েটাকে ক্ষতি করতে থাকে, চেষ্টা করতে থাকে। তো এইবার সত্যি সত্যি ইসাক ভাইয়ের মানে জাফর ভাইয়ের চাচার, ইসাক সাহেবের বেশ রাগ হয়। রাগ হলে উনি জাফর ভাইরে বলে, জাফর এবার কিছু একটা করতে হইব। ততদিনে জাফর ভাই বেশ বড় হয়ে যায়, সেই মেয়েটাও বড় হয়ে যায়, যে এটা তো আর মানা যায় না, মেয়েটা এত সুন্দর, মেয়েটা এর ক্ষতি করতেছে। তখন একদিন সরাসরি রাতে ইসাক সাহেব সরাসরি চলে যায় হচ্ছে মেয়েটির বাসায়। মেয়েটির বাবাকে বলে, আরে ভাইজান, আপনারে কইলাম যে আপনার কিছু জানেন, আপনি বুঝতেছেন না, এই সব তো ঘটনা ঘটাইতেছে এই শয়তান জাদুকর। ও তো নিজে থেকে আপনার মেয়েটার উপরে জিন চালান দিছে, আর এখন জিন সরানের ফোন দিয়ে এটা আপনার কাছে টাকা খাইতেছে, আপনি কি বুঝেন না? হঠাৎ করেই মেয়েটির বাবা বলে যে এটা আমার মেয়ে, আমি বুঝুম, ওর চিকিৎসা কে করবে না করবে আপনার এত কিছু বুঝতে হইব না। এই কথাগুলি যখন বলতেছিল, জানালা ধরে সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। এবং সেদিন ইসাক সাহেবের সঙ্গে জাফর ভাইও এই মেয়েটির বাসায় যায়। তখনই জাফর ভাই মেয়েটির দিকে প্রথম দেখে, মেয়েটিও জাফর ভাইয়ের দিকে তাকায়। জাফর ভাই কেন জানি মেয়েটিকে দেখে খুব মায়া লাগে, আর মেয়েটিও জাফর ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তার চোখে যেন কি, মেয়েটির চোখে যেন কি যেন বলে দিচ্ছিল যে কেউ কি নাই তাকে সাহায্য করবে। সেদিন থেকে জাফর ভাই কেমন অস্থির হয়ে যায়, সেই শয়তান জাদুকরের হাত থেকে মেয়েটিকে কোনোভাবে যদি সাহায্য করতে পারে। এভাবে আরও বেশ কিছুদিন সময় যায়। এর মাঝে সেই শয়তান জাদুকর যা মেয়েটির বাবার কাছ থেকে আরও টাকা পয়সা নিতে থাকে। এখন এমন একটা সময় চলে আসছে যে মেয়েটির বাবার তেমন কোনো কিছু অবশিষ্ট থাকে না। বাজারে তাদেরকে একটা মনোহারীর দোকান থাকে, সেই দোকানটাও প্রায় বন্ধ হয়ে যায় অবস্থা। তাদের চাষ করার 2 খণ্ড জমি আর ভিটা বাড়িটা থাকে। তো জাদুকরের ইচ্ছা ছিল ভিটা বাড়িটা পর্যন্ত লিখে নেবে। এভাবে আরও বেশ কিছুদিন সময় যায়, মেয়েটিও বড় হয়, জাফর ভাই বড় হয়। তো জাফর ভাই ইসাক সাহেব যতটা, মানে জাফর ভাইয়ের চাচা যতটা চাইছিল যে জাফর ভাই জাদু শিখবে, তার চেয়ে তো অনেক বেশি এবং অনেক সুন্দর জাদু সে শিখতে পারে। আসলে ইসাক ভাইয়ের মানে জাফর ভাইয়ের চাচা একজন সৎ এবং ভালো মানুষ ছিলেন। মানুষকে ক্ষতি সে করতো না, সে জাদু দেখাতো, মানুষ তাকে খুশি হয়ে যে টাকা দিত, ওটা দিয়ে উনি চলতে চেষ্টা করত। ইসাক সাহেবের জাদু দেখানো স্বাভাবিক ছিল না, অসম্ভব সুন্দর ছিল। একদিন হয় কি, যে একটা পুতুল নিয়ে যায়, সবাইকে জাদু দেখাচ্ছে, জাফর ভাইয়ের চাচা জাদু দেখাচ্ছে। উনি পকেট থেকে কালো একটা পুতুল বের করে তখন জাদু দেখানো সে সবাই চলে যাবে এর আগে দিয়ে উনি পুতুলটা বের করে সবাইকে উদ্দেশ্য বলে যে ভাই বন্ধুরা, এটা কি জানেন, এটা একটা পুতুল, কাপড়ের পুতুল। পুতুলটা সুন্দর না? কয় হ্যাঁ। কয় পুতলাটার মধ্যে কিন্তু শয়তানি আছে, কেউ একজন এই পুতুলটার মধ্যে কালা জাদু করছে, আমি পাইছি, এই যে আমি পাইছি। আমি যদি এই পুতুলটার এখন সুই মারি, যারে জাদু করছে এরও সুই লাগবো, আগুন ধরাই দিলে এরও আগুন ধরবো, গলা চেপা দিলে এও মরে যাইব, যারে দিয়া এই পুতুলটা কালা জাদু করছে। তো ভাই আপনারে কি কন, এই পুতুলটারে নষ্ট করে যাওয়া উচিত না? সবাই একসাথে কয় যে নষ্ট করে এলাম। কয় নষ্ট করলেই তো নষ্ট করা যায় না, অনেক কাজ আছে। আচ্ছা যান, আপনারা নষ্ট করতে গেছেন, নষ্ট করে এলাম, বাইতে নিয়ে নষ্ট করে এলাম। তখন ইসাক সাহেব সেই পুতুলটাকে দেখে কোনো একটা কাজ করার পর উনি বলে জাফর ভাইরে যে দেখ, আমি একটা কাজ করলাম না, যে যারে জাদু করছে ওর অনেকটা উপশম হইব, কইমা যাব, বাড়ির যাবো, বেশ কিছু নিয়ম আছে, নিয়ম দিয়া পরে আমি এটারে সারাবো।
কিন্তু এটারে যে নিমো মানে তো শয়তানটা আছে, শয়তান দেখলে তো এর গন্ধ সিংহে বুঝা লেবো, ওই শয়তানের তো আরও কত শয়তান আছে, শয়তানগুলো খবর দিয়ে দিব, তুই যা দেখ বাড়িতে আছে কিনা। তো জাফর ভাই কিছুক্ষণ পর ওনার এলাকায় মানে ফিরে আসে বলে যে চাচা বাড়িতে নাই না, চল। তারপর ইসাক সাহেব হচ্ছে জাফর ভাইকে নিয়ে তাদের বাড়িতে যায়। যাওয়ার পর হচ্ছে সেই পুতুলটাকে বেশ কিছু নিয়ম কানুন মেনে পুতুলটাকে সমস্তটা খোলার পর হচ্ছে কোনো একটা লাল কাপড় দিয়ে বাঁধার পর সেই পুতুলটাকে পুড়িয়ে ফেলার পর সেই জাফর ভাইয়ের চাচা ইসাক সাহেব বলে যে দেখ চাচা, একটা কাজ করলাম, আমি জানি না কারে করছে, কার কি হয়েছে, তবে দোয়া কর আল্লাহ যেন তারে সুস্থ করে দেয়। যে বাজারে এই কালো জাদুটা করছে ভালো করে নাই, হিংসা থেকে করছে, আর একটা মানুষরে সে ক্ষতি করছে কি মায়েরাই ফেলতে চাইছিল, আল্লাহ তারে বাঁচায় দিই। তো জাফর ভাইয়ের চাচা বলে যে তোরে আমি কিছু শিখায় দিই, বেশ কিছু জাদু শিখায়, এবং সবচেয়ে গোপন একটা মানে তথ্য জাফর ভাইরে বলে যে দেখ এই জায়গায় একটা গাছ আছে, ওইখানে ভালো একটা জিন আছে, বুঝছোস, ও মানুষের ক্ষতি করে না। ওই জিন কইছে যে জাদুকর যেটা আছে শয়তানটা এ মানুষের ক্ষতি করতেছে, ওরে একদিন না একদিন তোর শাস্তি পাইতেই হইব, আল্লাহ ওরে শাস্তি দিব, এর আগে তো আমাদের কিছু করতে হইব। তখন বলে চাচা তুমি তো অনেক জাদু জানো, তাহলে তুমি কিছু করো। কয় না রে, আমার এখনো এতটা শক্তি হয় নাই, তবে তুই চাইলে করতে পারবি। হঠাৎ করেই জাফর ভাই একটু চোখ বড় বড় করে চাচার দিকে তাকায়। তো চাচা আমি কেমনে করুম? উনি এক কথায় রাজি হয়ে যায়। রাজি হওয়ার সঙ্গে সঙ্গে জাফর ভাইয়ের চোখে সেই মেয়েটার চেহারাটা ভেসে ওঠে, চোখ দুইটা ভেসে ওঠে, অব্যক্ত কথা যেন তার কানে বাজে যে কেউ কি নাই মেয়েটাকে একটু হেল্প করবে, সাহায্য করবে। তখন ইসাক চাচা ওই জাফর ভাইয়ের এই আগ্রহ দেখে বলে ঠিক আছে, তোরে আমি বট গাছের নিচে নিয়ে যাবো, এবং উনি তো ওস্তাদ মানুষ, বয়স্ক মানুষ, যাওয়ার আগে তাকে রিকোয়েস্ট করে তার অনুমতি নিয়েই তোরে নিয়ে যাবো। কয় ঠিক আছে। কবে বললে চাচা চলো আজকে যাই। না আজকে যাওয়া যাবে না, চাইলেই তো যাওয়া যায় না, বেশ কিছু নিয়মকানুন মেনে তারপরে যাইতে হয়। তো সে রাতে হচ্ছে যে সেই ইসাক চাচা কোনো একটা প্রসেসে গিয়ে একটা ডেট ফিক্স হয় এবং বলে যে ঠিক আছে আমরা সামনের মঙ্গলবার তোরে নিয়ে বটগাছটার কাছে যাবো, তোরে কথা বলবো, তোর সঙ্গে কথা বলাই দেব, তুই কিন্তু ভয় পাবি না, চিৎকার দিবি না বা দৌড় দিবি না। কয় ঠিক আছে। তো মঙ্গলবার রাতে তারা হয়তো রাতে 12টা বা 1টার দিকে রওনা দেয়। তারা যাইতেছে, তাদের বাসা থেকে বেশ খানিকটা দূর একটা নদী আছে। সেই নদীটার পার দিয়ে বেশ ঘন, তখন তো অনেক জঙ্গল ছিল, ঘন বনাঞ্চল ছিল। বেশ কিছুটা দূরে গিয়ে সেই নদীটা পার হয়ে একটা বনাঞ্চল থাকে, জঙ্গলের মতো থাকে, ওইটার ভিতর দিয়ে 8 থেকে 10 মিনিট হাঁটার পর একটা সরু রাস্তা পড়ে। এই রাস্তাটার শেষ মাথায় হচ্ছে একটা গাছ। সেই গাছের ওইখানেই তারা যায়। অনেকটা হেঁটে হেঁটে যাচ্ছিল, যতটা যাচ্ছিল মনে হচ্ছিল জাফর ভাইয়ের শরীরটা থমথম করতেছিল। চারপাশটা এতই ভয়ঙ্কর, মানে এতই নীরব, সব কিছু কেমন যেন একটা ভয়ের আবহ তৈরি করে। তারা যতটা গাছের কাছে যাচ্ছিল, হঠাৎ করেই পেছন থেকে জাফর ভাইকে কেউ ডাক দেয় তার নাম ধরে, জাফর। জাফর ভাই যখন মাথাটা ঘোরাইতে যাবে তখন চাচা ধরে ফেলে, পিছে তাকাইস না, আমরা যে কাজে যাইতেছি এই কাজ আগে শেষ হোক। তারা যাইতেছে, হঠাৎ করে মনে হয় বনের চারপাশে প্রচণ্ড জোরে প্রচুর ঘোড়া দৌড়াচ্ছে এবং শব্দ করতেছে, ঘোড়া টকবক টকবক করে যাচ্ছে। জাফর ভাই এবার ভয় পেয়ে শক্ত করে সে তার চাচার হাত ধরে, সে চাচা বলে যে হ্যাঁ বাজান ভয় পাইস না, এগুলো হইবই, আমি তো সাথে আছি না, এগুলো কিছুই করতে পারবো না, আমগরে একটু ভয় দেখাইতেছে। জাফর ভাই শক্ত করে তার চাচার হাত ধরে থাকে। জাফর ভাই দেখে যে তার চারপাশ দিয়ে অনেকগুলি ঘোড়া যাচ্ছে, প্রত্যেকটা ঘোড়ার উপর একটা করে মানুষ, কিন্তু কারোরই মাথা নেই। একটা ঘোড়া দৌড়ে তাদের কাছে চলে আসে। সে দেখে সেই ঘোড়ার উপরে সেই শয়তান জাদুকর।
খিক 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 করে হাসতে থাকে। আমার বিরুদ্ধে তোরা নালিশ করতে আইসোস? হঠাৎ করে প্রচণ্ড দুর্গন্ধে পুরাটা বন ভরে যাচ্ছিল। এবার ইসাক চাচা, জাফর ভাইয়ের চাচা, একটু চিন্তিত হয়ে যায় যে লক্ষণ ভালো না। সে জানে সশরীরে সেই শয়তান জাদুকর এখানে নাই, তার কোনো সাঙ্গপাঙ্গ এখানে আসছে তার হয়ে পাহারা দিতে, তাকে ভয় দেখাইতে। আবার এটাও কাজ করে, এখন যদি একে না মেরে ফেলে তাহলে গিয়ে সেই শয়তান জাদুকরকে খবর দিবে। এর মধ্যে সুন্দর একটা গন্ধ চলে আসে, সুন্দর একটা ঘ্রাণ ভেসে আসে। আর এই ঘ্রাণের সঙ্গে ইসাক ভাইয়ের মানে জাফর ভাইয়ের চাচা পরিচিত, তার মুখটা হাসি হাসি হয়ে যায়। সে জাফর ভাইয়ের হাতে একটু চাপ দিয়ে বলে, হুজুর আসতেছে। এটা গন্ধটা যখন, সুন্দর গন্ধটা যখন চলে আসে, ঘোড়াটা দ্রুত সেই এলাকা থেকে চলে যেতে, মানে উল্টো ঘুরে দৌড়াতে শুরু করবে। তখন সে ইসাক চাচা কিছু একটা করে একটা তুড়ি দেয়। তুড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা আটকে যায় এবং সেই ঘোড়ার উপর যে জাদুকরটা ছিল, জাদুকরের রূপধারী যে শয়তানটা ছিল, সে আকুতি মিনতি করতে থাকে, আমারে সাইরা দাও, আমারে সাইরা দাও, আমি আমার ওস্তাদের কাছে যাব। এর মাঝেই জিনটা চলে আসে। ইসাক ভাইয়ের মানে জাফর ভাইয়ের চাচা, উনি তুড়ি দিয়ে যেভাবে আটকে ছিল সেই শয়তান জিনটাকে আটকে রাখে। এর মধ্যেই ভালো একটা জিন তাদের কাছে চলে আসে। ইসাক সাহেব একটা সালাম দেয় এবং জাফর ভাইকেও বলে সালাম দাও। জাফর ভাই লম্বা করে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম, এবং খুব সুন্দরভাবে অপর পক্ষ থেকে একটা সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। কিছু বোঝার আগেই জাফর সাহেব বলে, মানে জাফর ভাই বলে ওঠে, আপনি কেমন আছেন? এটা শুনে ইসাক সাহেব অবাক হয়ে যায়। আরে জাফর ভাই যে এটা বলবে এটা উনি চিন্তাও করতে পারে নাই। তার অপর দিকে যে বুজুর্গ একটা জিন ছিল, যার চেহারা মনে হচ্ছে আলো বের হচ্ছিল, এত সুন্দর ঘ্রাণ আসছিল, তাকে দেখে মোর কেমন যেন মনে হচ্ছিল, মুচকি হেসে বলল, আমি ভালো আছি। তখন ইসাক সাহেব তার পাশে যে ঘোড়ার উপর শয়তান জিনটা ছিল ওটার দিকে তাকিয়ে বলে, হুজুর এর কি করবেন? কয়েরি সাইরা দিলে তোমাদের ক্ষতি করবে, মানুষের ক্ষতি করবে, এরে ছাড়া যাবে না, এরে বন্দি রাখতে হবে। তারপর সেই মানে জিন, এই শয়তান ঘোড়ায় চড়া যে জিনটা ছিল ওকে একটা বিশেষভাবে বন্দি করে রাখে এবং এই বন্দির খবরটা এই যে শয়তান ছিল, কবিরাজ ছিল, উনি কখনো জানতে পারবে না, এমনভাবে একটা কাজ করে। তো বন্দি করে ফেলে। বন্দি করার ফলে সে একদম কিছুক্ষণ পর ইসাক চাচা এবং জাফর ভাই বলে যে এরকম এরকম ঘটনা, কি করা যায়? বলে, ইসাক তুমি তো চাইলে পারতা। তখনই বলে যে হুজুরকে বলে যে বুজুর্গ জিন আছে, ওনাকে বলে যে চাচা আমি আসলে কিছু করতে চাই না, আমার যে ভাতিজা আছে দেখেন ওরে করা যায় কিনা। জাফর ভাই এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার পর সেই বুজুর্গ জিন বলে, এই ছেলে পারবে। এটা বলে বুজুর্গ চলে যেতে থাকে। তারপর তারা সালাম দেয়। একটু সামনে গিয়ে বুজুর্গ ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়িয়ে বুজুর্গ জিন আর একটা সালামের উত্তর দেয়। উত্তর দিয়ে বলে যে তুমি যাও, খুব শীঘ্রই ওই শয়তানের আমরা একটা ব্যবস্থা করব, শয়তানের পতন হবে। তো এটা বলে বুজুর্গ জিন চলে যায় এবং জাফর ভাই এবং ইসাক চাচা ওনারা চলে আসে। সেদিন রাতে প্রচণ্ড জ্বর হয় জাফর ভাইয়ের। জ্বরের মধ্যে ঘোর দেখে, ঘোর একটা ঘোর লাগা কাজ করার মধ্যে উনি স্বপ্ন দেখে যে আজকে মানে সে একা একা সেই জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে গেলে তার চারপাশে অনেক কিছু থাকে, অনেকে ভয় দেখানোর চেষ্টা করে। জাফর ভাই সব কিছু পেরিয়ে একা একা সেই জঙ্গলে যায় এবং সেই গাছটার নিচে যায় যেখানে বুজুর্গ জিন থাকে। বুজুর্গ জিন নেমে এসে
জাফর ভাইয়ের কানে কানে কিছু বলে। কানে কাছে কিছু বললে তাকে হাতে কিছু একটা দেয়, একটা কাঠের টুকরার মতো কিছু একটা দেয়। কাঠের টুকরাটা অনেক সুগন্ধ, কলমের আকৃতির, অনেক ঘ্রাণ। বললো যে কাঠের টুকরাটা তুমি তোমার সাথে রাখবা, সব সময় সাথে রাখবা, কেমন? আর কোনো রকম সমস্যা হলে সবসময় আল্লাহর কাছে দোয়া চাইবা, আমাকে স্মরণ করবা, আমরা আসব, তোমার সাথে আমরা আছি। মনে রাখো, সব বিপদের সময় আল্লাহকে স্মরণ করবা। শয়তান তোমার ক্ষতি করতে পারবে না, শয়তানের সামনে ভয় পাবা না, নত হবা না। হঠাৎ করেই জাফর ভাইয়ের ঘুম ভেঙে যায়। প্রচণ্ড শরীর ঘামা, গায়ে প্রচণ্ড জ্বর। চিৎকার দিয়ে ঘুম থেকে ওঠে। উঠলে ইসাক চাচা, মানে জাফর ভাইয়ের চাচা, দৌড়ে আসে। বলে, বাজান কি হইছে? কাকা আমার পানি দাও, পানি খাম। জাফর ভাই সঙ্গে সঙ্গে অনেকগুলি পানি খায় এবং বলে যে আমি একটা স্বপ্ন দেখছি, আমি ওই জঙ্গলে গেছি। ইসাক সাহেব বলেন যে চুপ করে, আর কইস না, পরে শুনুমনি, ঘুমা, আরে ঘুমা। উনি ওনার বালিশের পাশে, মানে জাফর ভাই বালিশের পাশে দেখে ছোট্ট একটা কাঠের টুকরা, এত সুন্দর কলম আকৃতির, প্রচণ্ড সুন্দর, দারুণ একটা ঘ্রাণ বের হচ্ছিল। এটা দেখে ইসাক সাহেব একটু মুচকি হাসে। মুচকি হেসে জাফর ভাইয়ের মাথায় হাত দিয়ে বলে, বাজান অনেক দূর যাবি রে তুই, অনেক দূর যাবি, আল্লাহর রহমত হয়েছে তোর উপরে, ভয় পাবি না কোনো কিছুতে, আল্লাহ আছে, আমরা সাথে আছি। কয় শোন, তুই 2-3 দিন বাসা থেকে বাড়াইস না, জ্বর তো, জ্বর কমলে পরে বাড়াইস। এভাবে 2-3 দিন যায়। 2-3 দিন যাবার পর হঠাৎ করেই জাফর ভাইয়ের শরীরটা জ্বর ছেড়ে দেয়। তার শরীরটা কেমন যেন ঝরঝরে হয়ে ওঠে, তার সব কিছুই কেমন যেন ভালো লাগতে থাকে। তো সেদিন তো রাতে জাফর ভাই চাচা খাবার টাবার রান্না করে তারা খায়। কেমন যেন তারা পরের দিন তো বাসা থেকে বের হয়, কেমন যেন সেই শয়তান জাদুকর জাফর ভাই আর তার চাচাকে দেখে চোখগুলোর কটমট করে বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছে কত জেদ রাগ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। ঠিক সেদিন রাতেই ইসাক চাচা বলে, জাফর চল আজকে ওই লোকের বাড়িতে যাই, চল দেখে গা মাইয়াটার অবস্থা কি। ততদিনে তারা যায়, গিয়ে দেখে মেয়েটা খুব শুকিয়ে গেছে। এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর চোখ, উঁচা লম্বা। মেয়েটার শরীর এত খারাপ হয়েছে, প্রায় কঙ্কালসার হয়ে গেছে। তখন মেয়েটির বাবাকে ডাক দিয়ে বের করে। মেয়েটির বাবাও প্রায় পাগল, প্রায় মেয়েটির মাও পাগল প্রায়। বলতেছে যে আপনি ভয় করেন না, আল্লাহ ঠিকই আপনার মেয়েকে ঠিক করে দিবে, সুস্থ করে দিবে। সেই প্রথমবারের মতো মেয়েটির বাবা বলে যে ইসাক ভাই, আমি তো ধ্বংস হয়ে গেলাম, আমার তো কিছু রইল না। এর মাঝে জাফর ভাই দৌড় দিয়ে জানালার কাছে যায়। তার পকেটে তখন সেই কলমাকৃতির সেই কাঠের টুকরাটা থাকে। দৌড়ে গিয়ে সেই কাঠের টুকরাটা উনি পকেটে হাত দিয়ে ধরে, কিন্তু বের করে না। মেয়েটি জাফর ভাইকে দেখে প্রথমে খুশি হয়। তিনি হেঁটে হেঁটে জানালার কাছ দিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু পারে নাই, পড়ে গেছে। শব্দ শুনে মেয়ের মা ঘরে গিয়ে দেখে যে পড়ে গেছে। উনি আবার ওই মেয়েকে তুলে খাটে শোয়ায়। এবার ইসাক চাচা ঘরে ঢুকে, জাফর ভাই ঘরে ঢোকার পরে ইসাক চাচা চোখ বন্ধ করে মেয়েটির হাতের একটা আঙুল ধরে কিছু পড়তে থাকে এবং চোখ বন্ধ করে বসে থাকে। একটা সময় উনি একটু মুচকি হেসে বলে, আরে আপনার মেয়ে তো কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে সুস্থ হয়ে যাবে, ওর একটু খাওয়ান। এটা বলে ইসাক জাফর ভাইয়ের দিকে তাকায়। কিরে জাফর, পারবি না? জাফর ভাই বলে, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে চাচা। তো এটা শুনে ওনার একটা হাসি মুখ করে রুম থেকে বের হইতে থাকে এবং এটা শুনে মেয়ের বাবা মা একটু সাহস ফিরে পায় যে সত্যি আমার মেয়ে সুস্থ হয়ে যাবে।
তারপর জাফর ভাই জাদু খেলা দেখাইতে যায়। প্রতিদিনই যে জাদুটা দেখাইতো সেই জাদুটাই আজকে এত সুন্দরভাবে দেখাইছে যে দর্শকরা যে তালি দিত আজকে তার চেয়ে অনেক প্রচুর তালি দিচ্ছে। উনি করে কি, আজকে যে জাদুটা দেখাইছিল যে একটা রুমাল সে পকেটে রাখে, যে জানেন এই রুমালটা একা একা নড়ে, এক হাত থেকে আরেকটা যায়, হঠাৎ করেই এই রুমাল থেকে বিড়াল হয়ে যায়, কাঠবিড়ালি, দেখবেন হাতে দিয়ে লাফ দিয়ে আরেক হাতে আসতেছে, আরেক হাত দিয়ে লাফ দিয়ে ঘাড়ে উঠে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ অবশ্যই তাই। করে কি, সেই রুমালটা পকেটের ভেতর নেয়, পকেটের ভেতরকে বের করে আবার জাফর ভাই রুমালটা তার 2 হাত দিয়ে চেপে ধরে। কয় এটা কি কন্ত? কয় সবাই বলতেছে এটা রুমাল। জাফর ভাই বলে এটা রুমাল না, এটা হলো কাঠবিড়ালি। এই বলে মুঠ করে হাতটা খোলার পরে দেখে যে এটা রুমাল। চারদিকে হাসি শব্দ পড়ে যায়। জাদু জানে না, হাতে রুমালই আছে। কই রুমাল? আমি তো দেখতেছি পাখি। সবাই বলে পাখি না রুমাল। ঠিক তখন জাফর ভাই সে রুমালটাকে বাতাসে শূন্যে ছুঁড়ে মেরে কিছুক্ষণ রুমালটা যখন মাটির কাছাকাছি চলে আসে, ঠিক তখনই রুমালটা পাখির মতো হয়ে উড়ে যায়। দ্যাট ইজ কোয়াইট ইম্পসিবল। সবাই তো অবাক হয়ে তাকিয়ে থাকে যে আরে এটা কি হইলো, এটা তো অসম্ভব ব্যাপার, রুমাল পাখি হয়ে কেমনে উড়ে যায়। সবাই কিছুক্ষণ মধ্যে সম্বিত ফিরে যায় এবং এত জোরে করতালি দিতে সবাই খুব খুশি হয় এবং সেদিন বেশ কিছু টাকা তারা পায়। এটা ইসাক ভাইয়ের চাচা দেখার পরে অবাক হয়ে তাকিয়ে থাকে, এটা জাফর ভাইয়ের চাচা দেখে, ইসাক সাহেব জাফর ভাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং মনে মনে খুশি হয় যে আমার ভাতিজা বড় হয়েছে, আমার ভাতিজা এখন পারবে মানুষের উপকার করতে। তো তার প্রথম কাজ দেয় যে জাদু দেখে যে টাকা হয়েছে, এতদিন যে টাকা জমছিল, তো এতদিন যে টাকাগুলি জমছিল ওইখান থেকে ইসাক সাহেব খুব অল্প টাকা খরচ করছে, বাকিগুলি জমাইছে। সে জাফর ভাইরে বলে, এ জাফর তুমি এক কাজ করো, এই যে তোমার টাকা জমছে এগুলো তুমি তোমার বাড়িতে পাঠাও। জাফর ভাই খুব খুশি হয়ে যায়, তার দরিদ্র পরিবার, তার বাবা মা এত দরিদ্র, উনি টাকা পাঠায়। টাকাটা পেয়ে জাফর ভাইয়ের বাবা মা খুবই খুশি হয়, তার জন্য অনেক দোয়া করে। তো কেমন করে জানি সেই শয়তান জাদুকর ইসাক চাচা আর জাফর ভাই যে সেই মেয়েদের বাসায় গেছিল এটা জেনে ফেলে সে আবার সেই মেয়েদের বাসায় যায়। বাসায় গিয়ে মেয়ের বাবা মাকে থ্রেট দেয় যে আমি আপনার মেয়ের চিকিৎসা করতেছি, এ বাসায় কে আইছিল? এ বদ লোকেরা আসছিল, 2টা বদ লোক আসছিল, তো ওরা কি কইছে আপনার মেয়েরে সুস্থ করে দিব? আরে আমি যদি নিজে চেষ্টা করে আমি পারতেছি না, ওরা পারবো? আমার জন্য তো আপনার মাইয়া বাচ্চা আছে, ওরা এলো তো আপনার মাইয়া মরে যাইব, বাঁচাইতে পারবো না। এটা শুনে মেয়েটার বাবা ভয় পেয়ে যায় এবং বেশ রাগারাগি করে ভয় দেখিয়ে সেই ওঝা বলে যে শোনেন, আপনারে আমি একটা শেষ উপদেশ দেই, আপনার মেয়ে বড় নাকি আপনার সম্পত্তি ভিটাবাড়ি এগুলো বড়? এতদিন যা হওয়ার হইছে, সেই জিনের বাদশাহ বলছে এই জমিটা যদি তাদের নাম লিখে দেন এইটা হবে তাদের আবাসস্থল, বাসস্থান। এই জমিটা আপনার সেই সাপ জিন আছে তাদের নামে লিখে দেন, সাপ জিনের সব বিষাক্ত হাওয়া বাতাস আপনার মাইয়ার শরীরে উঠতে যাইব। আপনারা আরেক জায়গায় যায় বাড়ি করেন, দেখেন আপনার মাইয়া 7 দিনের মধ্যে সুস্থ হয়ে যাইব। তো সেই মেয়েটির বাবা কি করবে কিছু বুঝতে পারে না, তার মাথায় কোনো কিছু কাজ করে না। সে যেমন পাগল প্রায় হয়ে হাঁটাহাঁটি করে এখানে যায় ওখানে যায়। তো একদিন পাগলের মতো উদ্ভ্রান্ত ছেঁড়া জামা পরে হাঁটাহাঁটি করতেছিল, ঠিক তখন জাফর ভাইয়ের সামনে পড়ে। জাফর ভাই একটা সালাম দেয়, সালাম দিয়ে বলে চাচা আপনার কি হয়েছে, আপনার এই অবস্থা কেন? প্রথমে কিছু বলে না বললে হঠাৎ করে জাফর ভাই সেই কাঠের টুকরোটা হাতে পাওয়ার পর অনেক অদৃশ্য বস্তুই তার কাছে কেমন যেন ধরা দেয়, উনি যেন অনেক কিছুই বুঝতে পারে। জাফর ভাই যখন সেই মেয়েটির বাবার হাত ধরে তখন তার কাছে মনে হয়েছিল যে মেয়েটির বাবাকেও কোনো না কোনো মায়া জালে ফেলা হয়েছে, কোনো না কোনোভাবে জাদু করা হয়েছে। জাফর ভাই তৎক্ষণাৎ পকেট থেকে সেই কলম সাদৃশ্য কাঠের টুকরাটি, সুগন্ধযুক্ত কাঠের টুকরা বের করে মেয়েটির বাবার হাত আর জাফর ভাইয়ের হাতের মাঝখানে কাঠটা ধরে জাফর ভাই বেশ কিছু সূরা কালাম পড়ে।
একটা পর্যায়ে গিয়ে একটা বড় ঝাঁকি দিয়ে মেয়েটির বাবা সম্বিত ফিরে পায়। সম্বিত ফিরে পেয়ে তার শরীরটা হালকা হয়ে যায় তো, এবং দেখে জাফর ভাই মেয়েটির হাত ধরে আছে। কেন যেন সেই মেয়েটির বাবা সব কিছু ভুলে যাবার পর এই দৃশ্যটা দেখে বলে, যদি কিছু হয় আল্লাহর রহমতে এই জাফর ছেলেটাকে দিয়েই সে হয়তো তার মেয়েটাকে সুস্থ করাইতে পারবে। সে কিছু না বলে ছেলেটিকে বলে, জাফর ভাইকে বলে, তুমি আমার মাইয়ারে বাঁচাও। জাফর ভাই বলে, চাচা এটা কি বললেন? নাউজুবিল্লাহ, বাঁচাবে তো আল্লাহ, আমরা হব উসিলা। আমরা চেষ্টা করব। আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আপনার মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহর কাছে সাহায্য চান, আজকে রাতে আমরা আসব। এই কথা বলে মেয়েটির বাবা দৌড়ে তার বাসার কাছে যাইতে থাকে। তখন বাসা যখন খুব কাছে চলে যায়, ঘরে ঢুকবে, তখনই সে শয়তান উপাসনাকারী শয়তান কবিরাজ তার বাসায়, তার সামনে, সেই মেয়েটির বাবার সামনে কোত্থেকে যেন হাজির হয়ে প্রচণ্ড জোরে ধমক দেয়, খুব রাগারাগি করতে থাকে যে তোর কলিজা এত বড় হয়ে গেছে, তুই 2 দিনের এই স্যারার কাছে যাস, এই স্যারা কি পারবো, নাক টিপলে দুধ বাড়ায়, তোর মাইয়ারে বাঁচাইব। এটা বলে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তাদের যে গেটটা ছিল সেই গেটটা ভেঙে ভেতরে পড়ে যায় সেই মেয়েটির বাবা। টিনের মধ্যে লেগে হাত কেটে গল গল করে রক্ত পড়তে থাকে। সেই শয়তান উপাসনাকারী কবিরাজ সজোরে উচ্চস্বরে হা হা করে হাসতে থাকে। এটা তো শুরু, 2 দিনের মধ্যে তো 3 জনের কলিজা খায়া ফেলামো, খালি লাশটা পড়ে থাকবো তোর বাসায়। আজকে রাইতে তাণ্ডব, অপেক্ষা কর। আজকে তো তৃতীয়া তিথি, আজকে রাইতে 12টার পর রেডি থাকিস। এটা বলে হাসতে হাসতে সেই শয়তান কবিরাজ চলে যায়। ঠিক সেদিন সন্ধ্যার সময় সে জাফর ভাই আর ইসাক চাচা সে মেয়েটির বাসায় আসে। আসার পরে মেয়েটির বাবা ভয়ে, রাগে, ক্ষোভে যেমন তোতলাতে থাকে যে আপনারা আবার আসছেন, এখন আমি কি করুম, কই যাব, আমার মাইয়াটারে মাইরা ফেলবে, বলছে সবার কলিজা খায়া ফেলবে, শুধু লাশ পড়ে থাকবে। ইসাক চাচা হাসে কয়, আরে ভাই এতই সহজ? ও জাফর, তুমি কি কও, এত সাহস? জাফর ভাই মাথা নিচু করে আছে। সে হেঁটে হেঁটে জানালার কাছে যায়। মেয়েটি যেন একদম শুকিয়ে খাটের সঙ্গে মিশে গেছে, চোখ দুটা জল জল করতেছে। চোখের ভাষা বলে, আমি কি আর বাঁচব না? জাফর ভাই সেই জানালা থেকে মাথা ঘুরায়া সে মেয়েটির বাবার দিকে তাকিয়ে একটা মুচকে হাসি দিয়ে ইসাক চাচাকে বলে, চাচা, মাইয়া আজকে রাইতেই সুস্থ হইব। এটা বলে জাফর ভাই বের হয়ে যায়। ইসাক চাচা বলে, কই যাস? ওই তো আইতাছি। জাফর ভাই হাঁটতে হাঁটতে সেই নদীর ঘাটে পাড়ে যায়। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে সেই ঘন জঙ্গলে যায়। জঙ্গলে যখন যাইতে থাকে, আজকে দেখে চারপাশে প্রচণ্ড মানুষ দাঁড়িয়ে আছে, বিভৎস সব মানুষ। উনি সব উপেক্ষা করে আরও ভেতরে যাইতে থাকে। এখন দেখে প্রত্যেকটা গাছে গাছে লাশ ঝুলে আসছে। লাশ, এই লাশগুলো হচ্ছে সেই মেয়েটার বাবার লাশ। সব কিছু উপেক্ষা করে যাইতে থাকে। জাফর ভাই বলে, আমাকে ভয় পাওয়া যাবে না, আমাকে যাইতে হবে। আর একটু সামনে যায়। সামনে গিয়ে দেখে এইমাত্র একটা লাশে ঝোলানো হয়েছে, গলায় ফাঁসি ঝুলে আছে, আর সে ছটফট করতেছে। উনি এগিয়ে যায়, গিয়ে দেখে এটা তার চাচা, জাফর ভাইয়ের চাচা ইসাক সাহেবের লাশ। দম না নিতে পেরে ছটফট করতেছে, চোখ যেন বের হয়ে আসছে, জিব্বাটা বের হয়ে গেছে। ইসাক ভাই এই প্রথম একটু ভয় পায়। সামনে থেকে একটা শব্দ আসে। জাফর ভাই ভয় পায়। সামনে থেকে একটা শব্দ আসে, সামনে চলে আসো, এগুলা কিছু না, তোমাকে ভয় দেখাইতেছে। তুমি সেই কাঠিটা শক্ত করে ধরো, কাঠের টুকরাটা শক্ত করে ধরো। জাফর ভাই কাঠের টুকরাটা শক্ত করে ধরে। সামনে থেকে তার লাশ, তার চাচার ফাঁসি দেওয়া শরীরটা সরে যায়। দূর থেকে
কিছু ভয়ঙ্কর মানুষরূপী বিভৎস চেহারা, ঝলসানো পোড়ানো, তাকে ইশারা করতে থাকে আজকে মেরে ফেলবে, ভয়ঙ্কর কিছু হবে। আবার শব্দ আসে, জাফর সামনে আসো। জাফর ভাই সামনে যেতে থাকে। যতটা কাছে যাচ্ছে কেমন যেন একটা সুগন্ধি তার দিকে চলে আসতে থাকে। একটা সময় গাছের নিচে যায়, সুগন্ধিটা অনেক বেশি তীব্রতর হয়। জাফর ভাই সুন্দরভাবে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে সালামের উত্তর আসে, ওয়ালাইকুম আসসালাম। জাফর ভাই বলে, চাচা আজকে কবিরাজের মুখোমুখি হব, আল্লাহর নাম নিয়ে মুখোমুখি হব। প্রথম চেষ্টা তো, আমি আপনার কাছে আসলাম দেখা করতে, আল্লাহ আমাদের সহায় হবেন। বুজুর্গ জিন বলে, জাফর তুমি সাহস দেখাইছো, তুমি পারবা, আল্লাহ আমাদের সাথে আছে। তুমি যাও, আমি তোমার আশেপাশেই থাকবো। ভয় পেও না, অনেক কিছুই হবে, ও তোমার কিছুই করতে পারবে না। আর যদি করতে চায়, আল্লাহ আছে, আমরা সবাই তোমার সাথে আছি, কিচ্ছুই হবে না। তোমার আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি, তুমি যাও। এটা বলে সেই বুজুর্গ জিন আরেকটা কিছু কানে কানে বলে। এটা শুনে জাফর ভাইয়ের যে একটু আতঙ্কিত তার চেহারাটা ছিল, তার চেহারাটা আবার ফ্রেশ হয়ে যায়, একটা মুচকে হাসি চলে আসে এবং সতেজ একটা ভাব চলে আসে। কিছু একটা কানে কানে বলেছিল সেই বুজুর্গ জিন। উনি যাওয়ার আগে আরেকটা সালাম দেয়, সালাম দিয়ে আবার যেতে থাকে। বুজুর্গ জিন আগেই বলেছিল, তুমি যখন যাবা, যত শব্দই হোক, পথে যা কিছুই পড়ুক, তুমি থামবা না, সরাসরি তুমি সেই বাড়িতে চলে যাও। অনেকটা পথ এসে সেই মেয়েটির বাড়িতে ঢুকে যায়। ঢোকার আগে জাফর ভাই কেমন যেন চিল্লাচিল্লি শুনতে পারে, চারপাশে অনেক চিল্লাচিল্লি হচ্ছে। তাদের মেয়েটির বাড়িতে কেউ যেন ধমকাচ্ছে, কাউকে চিল্লাচ্ছে। ঘরের ভিতর সেই টিনের যে ইটা বেড়াটা থেকে ওইটা ভেতরে ঢুকে দেখে সেই শয়তান জাদুকর খালি গায়ে গলায় কিছু একটা ঝুলিয়ে প্রচণ্ড জোরে ইসাক চাচাকে ধমকাচ্ছে, তুই আইসোস আমার রোগীর কাছে, রোগীটার ক্ষতি তুই করছস, তুই আমারে চ্যালেঞ্জ করবি, আজকে রাইতে তো এগুলোর কলিজা খায়া মায়েরা ফেলবো, তুই তো কিছুই করতে পারবি না। ইসাক চাচা হাসতে থাকে। যখন হাসতে থাকে, সেই শয়তান জাদুকর বলে, তোরে এত বড় অধ্যত্ত, তুই আমার সামনে হাসোস, তোরে আমি এখন ধুলায় মিশায় ফেলবো, তোরে আমি ধুলা বানায় ফেলবো। এটা বলেই সেই শয়তান জাদুকর দুই হাত পেছনে চলে যায়। পেছনে চলে গিয়ে তার পুটলি থেকে কিছু একটা মাটির মতো ধুলা ইসাক চাচার দিকে ছুঁড়ে দেয়। ইসাক চাচা সঙ্গে সঙ্গে হাতে একটা তুড়ি দেয়, এভাবে তুড়ি দেওয়ার পরে সেই ধুলাবালি তার গায়ে আটকায় না। ঠিক তখন পেছন থেকে ঢুকে হচ্ছে জাফর ভাই। জাফর ভাই ঢুকলে সেই শয়তান জাদুকর আরও তেলে বেগুনে রেগে যায়। সে বলল, তোরা জোট বানছস। সেই শয়তান জাদুকর হাসতে থাকে, হা হা করে হাসতে থাকে, ও তুই জঙ্গলে গেছিলি, আয় তোরে জঙ্গল বাইর করতেছে আমি। এটা বলে সেই শয়তান জাদুকর তার সমস্ত পুটলিটা মাটিতে ফেলে দেয়। সেখান থেকে অনেকগুলা পুতুল বের হয়। ওখানে সুন্দর একটা পুতুল বের হয়, যে পুতুলটাকে দেখে বোঝা যাচ্ছে এটা একটা মেয়ের পুতুল। সেই পুতুলটা 3টা পুতুল বের করে, যেটা বোঝাই যায় এটা মেয়েটার পরিবার, একটা মেয়ের মা আর একটা হচ্ছে মেয়ের বাবা। পুতুল 3টা মাটিতে শোয়াই দিয়ে ছোট্ট করে একটা ঘর এঁকে পুতুল 3টা দুই পাশে 2টা বড় পুতুল, মাঝখানে একটা ছোট পুতুল, এবং বড় একটা ছুরি বের করে বলে, এই যে দেখতেছস না, এটা পুতুল, এই যে এখানে কলিজা আছে, এই জায়গার একটা কলিজা, মাঝখানেরটা এখানে কলিজা, আর এই 3 নম্বরটার কলিজা এইখানে। এখন তো আমি ছুরিটা কলিজাটা কাটবো, এর মানে কি জানস, তোরা যারে বাঁচাইতে আইসস এর কলিজা কাটতেলাম,
এটা বলে উচ্চ স্বরে হাসতে থাকে। হঠাৎ করেই যেন চারপাশে প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়। থপাস থপাস করে অনেক বড় বড় পা চারপাশে হাঁটতে শুরু করে। হঠাৎ করে ইসাক চাচাকে কেউ যেন ধরে শূন্যে ভাসিয়ে ফেলে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে জাফর ভাইয়ের রাগে শরীর ফেটে যায়। জাফর ভাই বলতেছে, তুই থাম। জাফর ভাই সেই কবিরাজকে তুই করে বলছে, তুই থাম। এর মধ্যে ইসাক চাচা উঠে দাঁড়ায়, কিন্তু প্রচণ্ড ব্যথা পাওয়ার ফলে সে স্থির হইতে পারতেছিল না। যখন জাফর ভাই কবিরাজকে, সেই শয়তান কবিরাজকে তুই করে বলে, শয়তান কবিরাজ রাগে লাফ দিয়ে সে দাঁড়িয়ে যায়। সেই ছুরি দিয়ে তাদের বুকে আর আঘাত করে নাই সে পুতুলদের। জাফর ভাইয়ের দিকে তাকিয়ে সেই শয়তান জাদুকর বলে, তুই আমারে তুই করে কস? 2 দিনের পোলা হয় তুই আমারে তুই করে বলস? আগে আমি তোরে খতম করো। এটা বলে সেই ছুরিটা নিয়ে দৌড়ে আসতে থাকে জাফর ভাইয়ের দিকে। সেই পুতলিটা থেকে সে একটা পুতুল বের করে, পুতুলটা ফেলে দেয়। ফেলে দিয়ে সে জাফর ভাইয়ের সামনে গিয়ে সেই কবিরাজ নিজের যে শাহাদাত আঙ্গুল থাকে ওইটার মধ্যে 2-3টা পোঁচ দেয়। রক্ত পড়তে থাকে। সেই রক্ত হাতে নিয়ে কোনো একটা মন্ত্র পাঠ করতে থাকে। কোনো একটা কণ্ঠ জাফর ভাইয়ের কানে ভেসে আসে, তুমি এই সূরাটা পড়ো, জোরে জোরে সূরা পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাও। সেই সূরা পড়তে থাকে জাফর ভাই। কিন্তু সেই জাদুকর হাত থেকে কলকল করে রক্ত পড়তেছিল। তার নিজের বাম হাতের রক্ত ডান হাতের মধ্যে নিয়ে সে একটা মন্ত্র পড়তেছে। পিছ থেকে একটা শব্দ আসে, জাফর তুমি এই শয়তান জাদুকরটাকে জোরে একটা চর দাও। জাফর ভাই তার হাতে সেই কাঠের টুকরোটা ছিল, সেই কাঠের টুকরোটা বাম হাতে নেয়, ডান হাতে প্রচণ্ড জোরে একটা চটকানা দেয়, চর দেয় হচ্ছে সেই জাদুকরটাকে। চরটা খেয়ে সেই জাদুকর 2-3 হাত দূরে গিয়ে পড়ে। বলে যে, একটা কণ্ঠ ভেসে আসে, জাফর তোমার হাতে যে কাঠের টুকরাটা আছে এই টুকরাটা দিয়ে সেই জাদুকরকে একটা বৃত্ত আঁকো। সঙ্গে সঙ্গে জাফর ভাই দৌড়ে সেই জাদুকরটাকে বৃত্তে এঁকে ফেলে। বৃত্তে এঁকে ফেললে জাদুকরটা মাঝখানে দাঁড়িয়ে যায়। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে, কারে তুই কি আমারে বৃত্ত দিবি, আমারে বৃত্তে ফেলাবি? দেখ তোরে আমি 2 মিনিটের মধ্যে ভৎস করে ফেলবো। পেছন থেকে শব্দ আসে, মনে হচ্ছে কোনো একটা কিছু ভেসে আসলো। চারপাশে সুগন্ধ। এই গন্ধটা পেয়ে সেই শয়তান জাদুকর একটু ভয় পেয়ে যায়। চারপাশে যে থপাস থপাস শব্দ হচ্ছিল, ঝড় হচ্ছিল, ঝড়গুলি থেমে যায়। মনে হলো একটা অবয়ব জাফর ভাইয়ের কানে কানে কিছু একটা বলে। উনি পেছনে বলে হাত বের করে দেখে যে পেছনে তাকে কেউ একটা পানির বোতল দেয় এবং বলে এই পানিটা সেই কবিরাজের উপরে ছিটা দিতে। পানিটা সেই কবিরাজের উপরে ছিটা দেয়। কবিরাজটা ভয়ঙ্করভাবে চিৎকার করতে 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 বসে পড়ে, হাঁটু কেড়ে বসে পড়লে সেই যে ছুরিটা ছিল সেই ছুরিটা জাফর ভাই নেয়। জাফর ভাই নিলে যে শেষবারের মতো পুটলি থেকে যে একটা পুতুল বের করছিল সেই পুতুলটার গলার মধ্যে জাফর ভাই সেই ছুরিটা ধরে। জাফর ভাই বলে, জাফর ভাইয়ের কণ্ঠটা এখন তার স্বাভাবিক কণ্ঠ না, তার কণ্ঠটা অন্যরকম একটা কণ্ঠ চলে আসে। আর এই কণ্ঠটা যখন চলে আসে তখন ইসাক সাহেব, জাফর ভাইয়ের চাচা, একদম শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। উত্তেজনায় তার শরীর ঘামতে থাকে। সে বলে, এটাই তো আমি চাইছিলাম, যেটা আমি পারি নাই জাফর পারছে, আমি পারি নাই জাফর পারছে। সে ছুরিটা দিয়ে সেই পুতুলের ঘাড়ে ধরার পর সেই জাদুকর, শয়তান উপাসনাকারী সেই শয়তান জাদুকর বলতেছে যে আমারে মারিস না, আমি এই গ্রাম ছেড়ে যামগা, আমি আর ওদের ক্ষতি করব না। জাফর ভাই বলে, তুই আর ওদের কি ক্ষতি করবি? তুই বাঁচলে তো ক্ষতি করবি, তোরে আমি মাইরা ফেলামো, জবাই করে ফেলামো। তখন আরও একটা অবয়ব জাফর ভাই কানে কানে কিছু বলে। এইটা শুনে, এটা দেখে সেই জাদুকর প্রচণ্ড জোরে চিৎকার করে কান্না করতে থাকে। কি মনে করে জাফর ভাই সেই পুতুলটা মাটি থেকে উঠায়, ছুরিটা উঠায়,
এবং সেই 3টা পুতুল আর এই পুতুল মোট 4টা পুতুল হাতে নেয়। হাতে নেওয়ার পরে বলে যে এখন তোর সামনে পুতুলগুলো নষ্ট করব, তুই চায়া চায়া দেখ। সে শয়তান কবিরাজ কিছু বলে না, তাকিয়ে থাকে। এর মধ্যে ইসাক সাহেব আর জাফর ভাই প্রত্যেকটা পুতুল সেই উঠানেই নষ্ট করে আগুন ধরিয়ে জ্বালিয়ে দেয়। জ্বালিয়ে দিলে কিছু একটা বুঝে সেই চাচা ছিল, চাচা একটা তুড়ি দেয়। তুড়ি দেওয়ার পরে সেই আবার একটা অবয়ব জাফর ভাইরে কিছু বলে। জাফর ভাই সেই কাঠিটা দিয়ে মানে কাঠের টুকরোটা দিয়ে সে বৃত্তে 3টা দাগ দেয়। দাগ দিয়ে কবিরাজকে বলে তুই এখান থেকে দৌড়ে পালাবি, তোকে যেন এই গ্রামের মধ্যে না দেখি। পরবর্তীতে যখন এই গ্রামে দেখব তখন সেই দিন তোর শেষ দিন হবে। কবিরাজ উঠে একটা দৌড় দেয়, তার পুটলি টুটলি সব ফেলে দৌড় দেয়। ইসাক সাহেব এবং জাফর ভাই সেই পুটলিটাকেও পুড়ে ফেলে এবং সে রাতেই ইসাক চাচা এবং জাফর ভাই মেয়েটার রুমে ঢুকে তারা বেশ কিছু নিয়ম কানুন মানে, সূরা কালাম পড়ে ফু দেয়, পানি পড়া দেয় এবং বুজুর্গের কথা মতো কিছু কাজ করে। কাজ করার পর মেয়েটা সে রাতে প্রথম কথা বলে পানি খাবো। মেয়েটার মা পানি দেয়, ইসাক চাচা পানিটা পরে দেয়, পরে বলে যে বিসমিল্লাহ বলে পানিটা খাও। সে পানিটা খায় এবং সে রাতে তারা ইসাক চাচা এবং জাফর ভাই এই ঘরে থাকে। থাকার পরে তারা 3 দিন তারা এখানে থাকে এবং 3 দিনে মেয়েটা অনেকটা সুস্থ হয়ে যায়, খাবার খায়। তখন তারা 3 দিন পর বের হয়ে আসে ঘর থেকে এবং বলে আপনার মেয়ে আজকে থেকে সুস্থ হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না, সব ঠিক হয়ে গেছে। আস্তে ধীরে সব ঠিক হতে থাকে। বলে যে আপনারা ঠিকমতো নামাজ পড়বেন, ঘরে এতদিন অনেক ঝামেলা ছিল, এই শয়তান কবিরাজি ঝামেলা করছিল, আপনারা যত কিছু হোক নামাজ বাদ দিবেন না, ওকে চোখে চোখে রাখবেন, আর সমস্যা হলে আমাদের বইলেন। এটা বলে তারা রুম থেকে চলে আসে। ইসাক চাচার সামনে সামনে আগাতে থাকে, জাফর ভাই পেছনে। শেষবারের মতো জাফর ভাই ঘাড় ঘুরে পেছনে তাকায়, দেখে মেয়েটি জানালা দিয়ে ধরে তাকিয়ে আছে। তার চোখে, মেয়েটির চোখ তো সুন্দর বড় বড় চোখ, তার চোখে যেন ভেসে আছে হাজারো কৃতজ্ঞতা। জাফর ভাই একটা মুচকি হাসি দিয়ে সামনে চলে যায়। তারা হেঁটে হেঁটে ইসাক চাচার বাড়িতে যাচ্ছিল। তো এই ছিল ঘটনা। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আবারও বলবো, অনুরোধ করব যে এই চ্যানেলটা সম্পূর্ণরূপে আপনাদের, আমরা যারা আছি, শাওন ভাই, আমি, জেসি আপু এবং নিশাদ ভাই, আলিফ ভাই, আমরা সবাই চেষ্টা করি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যে। আমরা ঘটনা জোগাড় করি এবং এমন ঘটনা যদি আপনাদের কাছে থাকে, আপনাদের পছন্দের ঘটনা, আপনারা আমাদের চ্যানেল স্টোরিটেলিং বাই শাওন @gmail.com এখানে রেকর্ড করে অথবা লিখে পাঠিয়ে দিন। আমরা আপনার ঘটনাটি প্রচার করব। এই প্ল্যাটফর্মটি আপনাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।